আমরা নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। শুধু দর্শক শ্রোতা দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আমাদের আজকের আলোচনার বিষয় জাতিসংঘের মানবাধিকার রিপোর্ট কি একটি প্রহসন? এটার গ্রহণযোগ্যতা কতটুকু? আমাদের সাথে এই বিষয়ে আলোচনায় যুক্ত হয়েছেন ডক্টর আবুল হাসনাত মিল্টন। মিল্টন ভাই, আপনাকে দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে স্বাগত জানাই। জি, আপনাকে ধন্যবাদ। আপনি ভালো আছেন? জি, আমি আছি। আমি প্রতিকূল পরিবেশে আরো বেশি ভালো থাকি। আহ ধন্যবাদ, আপনাদের কথা শুনে ভালো লাগে। তো আমরা মূল আলোচনায় শুরু করি। তো আমরা তো সবাই জানি যে জাতিসংঘ OHCHR, যেটাকে বলে অফিস অফ হাই কমিশন অফ হিউম্যান রাইটস, একটা প্রতিবেদন দিয়েছে। ওরা একটা ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট পাবলিশ করেছে। তো সেটার উপর নিয়ে আমরা কথা বলবো। তার আগে আমি আমাদের দর্শকদের একটু বলতে চাই, ওদের সামারিটার ছিল, টপিকটা ছিল এরকম, মানে যেটা যে সামারিটা দিয়েছে, হিউম্যান রাইটস ভায়োলেশন অ্যান্ড অ্যাবিউজেস রিলেটেড টু দ্য প্রটেস্ট অফ জুলাই অ্যান্ড অগস্ট 2024 ইন বাংলাদেশ। আর ভেতরে যেটা ছোট একটা সিনপসিস আমি বের করেছি, ওখানে লিখেছিল অ্যান ইনভিটেশন অফ দ্য ইন্টারিম গভর্নমেন্ট অফ বাংলাদেশ OHCHR conducted an on independent fact-finding inquiry into alleged human rights violation and abuses that occurred between July 1st and July 15th, 2024, in the context of the widespread protests rolling the country and in their immediate aftermath. সো মোদ্দা কথা হচ্ছে, তারা জুলাই 1 থেকে অগস্টের 15 তারিখ পর্যন্ত তারা বলছে একটা ফ্যাক্ট ফাইন্ডিং একটা রিপোর্ট তারা পেশ করেছে। এই প্রসঙ্গটা নিয়ে আমরা আবুল হাসান ভাইয়ের সাথে, মিল্টন ভাইয়ের সাথে কথা বলবো। মিল্টন ভাই, আমরা অতীতেও কিন্তু লক্ষ্য করেছি যে আন্তর্জাতিক সংস্থাগুলো যখন প্রতিবেদন দিতে দীর্ঘ লম্বা সময় নেয়, এবং এটাই স্বাভাবিক, কারণ তথ্য উপাত্ত, আমরা যেটা বলি বিবলিওগ্রাফি, মানে সবকিছু আমাদের তো রিসার্চ যারা করে তারা জানে সবকিছু খুঁটিনাটি গুছিয়ে তারপরে করে। এবং এটা আমরা IMF এর ক্ষেত্রে দেখেছি, বিশ্ব ব্যাংকের ক্ষেত্রে দেখেছি, ইভেন জাতিসংঘের বেলায়ও দেখেছি। ওরা অনেক একটা সময় নেয় টু, মানে একটা ভালো একটা প্রতিপাদ্য বা প্রতিবেদন তারা যেন দিতে পারে পৃথিবীকে। কিন্তু এবারই দেখলাম জাতিসংঘের মতো একটি সংস্থা অনেকটা তড়িঘড়ি করে যেন একটা প্রতিবেদন দিয়ে দিল। তো এই এই যেখানে সে সময়কার সরকার প্রধানকে, মানে আগের সরকার প্রধানকেও কিন্তু অভিযুক্ত করা হলো, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অভিযুক্ত করা হলো। আপনার ব্যাখ্যায় যে এই যে প্রতিবেদনটা দিল এরকম একটা সংস্থা, পৃথিবী যেদিকে যাদের দিকে তাকায় থাকে মানবাধিকারের সংস্থা, আপনার আপনার ব্যাখ্যা কি? আপনি কি বলতে চান, কিভাবে মূল্যায়ন করছেন এই প্রতিবেদনটাকে? না, ধন্যবাদ। প্রথমেই বলি যে ওরা 3 মাস সময়ের মধ্যে রিপোর্ট দিবে বলেছিল। ওরা ফ্যাক্ট ফাইন্ডিং মিশনটা কাজ করেছে 14ই সেপ্টেম্বর থেকে 4 সপ্তাহ। চার তারপরে সপ্তাহ ওদের রিপোর্টটা দেওয়ার কথা ছিল বেসিক্যালি ডিসেম্বরের মধ্যে। জি। তো তারা সেই ক্ষেত্রে দেরি করেছে, তাড়াহুড়ার বিষয় না। তো রিপোর্টটা কতদিনে দিয়েছে তার চেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো যে যে কোনো একটা রিপোর্ট, এটা তো একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট। আমি সবকিছুকে একটু রিসার্চ মনে করি, যে একটা ইনভেস্টিগেশন, একটা রিসার্চ। এটা ইনভেস্টিগেশন, ইয়েস। হ্যাঁ, এনি ইনভেস্টিগেশন ইজ ভেরি সিমিলার টু এনি রিসার্চ। রিসার্চও একটা ইনভেস্টিগেশন হ্যাঁ, বেসিক্যালি। এক্স্যাক্টলি। হ্যাঁ। তো এখন ওনার কি, ওনাদের 4টা অবজেক্টিভ ছিল। ওনার যে ওকে। 4 সপ্তাহের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন ছিল, একটা হলো যে সত্য উদ্ঘাটন উদ্ঘাটন। এবং কে দায়ী, হুম। রুট কজেস, এবং সুপারিশ প্রণয়ন করবে এই ফাইন্ডিংস এর উপরে। তো সত্য উদ্ঘাটনে ওনারা কার কাছে গিয়েছে, আপনি যে কোনো ইনফরমেশন কার কাছ থেকে কালেক্ট করতেছেন, এটাই ইম্পর্টেন্ট। তো ওনারা যেটা বলছে যে ওনারা 230টা সাক্ষাৎকার নিয়েছে, এবং এগুলো সাক্ষাৎকারটা নিয়েছে বেসিক্যালি ভুক্তভোগী যারা, যাদের আত্মীয় স্বজন মারা গেছে বা আহত হয়েছে, এবং ছাত্র নেতা, যারা ছাত্র সমন্বয়ক, যারা এই জুলাই আগস্টে আন্দোলনটা করেছে, জি। প্রত্যক্ষদর্শী, মানবাধিকার কর্মী, ইউনিভার্সিটি টিচার, সাংবাদিক, চিকিৎসক, সুশীল এবং বিশেষজ্ঞ। এই যে 230টা সাক্ষাৎকার নিয়েছে, এই 230 জনই
প্রো জুলাই আগস্ট মুভমেন্ট বা প্রো জুলাই আগস্ট কনস্পিরেসি। তার মানে আপ ফরমেশন নিয়েছেন তারা পক্ষপাত দুষ্ট, হ্যাঁ, বায়াসড। যারা যারা অভিযোগ করেছে, আমরা বলি সিলেকশন বায়াস, সিলেকশন যাদের বায়াস, ইয়েস। বিরুদ্ধে আপনি অভিযোগ, তাদের কোনো ভাষ্য আছে কিনা সেটা তো শোনার কোনো ব্যবস্থা ছিল না। তারা আওয়ামী লীগের বড় শীর্ষস্থানীয় কারোর সাথে কথা বলেনি, তারা মিড লেভেলে কারো কারোর সাথে যোগাযোগ করেছে, সেটা দাবি করেছে। তো নীতি নির্ধারণী পর্যায়ে কারোর সাথে তারা যোগাযোগ করেনি। সেই সময় আইন শৃঙ্খলা রক্ষায় যেসব বাহিনী কাজ করত, তাদের যারা বস ছিল বা নেতৃস্থানীয় ছিল, তাদের কারোর সাথে কথা বলেনি। কথা মানে বলেছে এখনকার পুলিশের যারা সিনিয়র অফিসিয়ালস, মানে এখন এখনকার যারা ক্ষমতাপ্রাপ্ত হয়েছে আর কি, নতুন যারা গভর্নমেন্ট। পোস্ট কনস্পিরেসি এখন যারা দায়িত্ব নিচ্ছে, যারা ইউনূস রেজিমের প্রতি কমিটেড, তার মানে কি আপনি ইনফরমেশন গুলো নিচ্ছেন একদম, মানে একদম বায়াসড ইনফরমেশন, এটা ইনফরমেশন বায়াস। এবং আপনি যদি মেথডসটা দেখেন, ইটস এ ভেরি পুয়ার মেথডস। তাদের যে পদ্ধতিতে তারা ইনফরমেশন, আমি যেটা বললাম যে তারা ওয়ান সাইডেড ইনফরমেশন কালেক্ট করেছে, তাদের সোর্স, এবং সেটা তারা বলেছে যে মানে আমরা দেখতে পাচ্ছি যে ইটস ওয়ান সাইডেড। এছাড়াও তারা ইনফরমেশন নিয়েছে এই আমাদের বাংলাদেশের সংবাদপত্রের। তো বাংলাদেশের সংবাদপত্রের বর্তমান অবস্থা কি এটা আমরা সবাই জানি। এটা মানে মিডিয়া এখন বাঙ্গি চাষ করে যেটা বলা হয়। ফেসবুকে, ফেসবুক থেকে তারা অনেক ইনফরমেশন নিয়েছে, এবং এই ইনফরমেশন সোর্স গুলো তারা অনেকগুলোই মেনশন করেছে। তাদের যে বিবলিওগ্রাফিটা আছে, লিস্ট অফ রেফারেন্স, রেফারেন্সেস। এই রেফারেন্সটা তাকালে আপনি অবাক হয়ে যাবেন। আমি তো ছোটখাটো মানুষ, অনেক 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 বড় বড় মানুষের সাথে কাজ করেছি, অনেক বড় বড় জায়গায় গিয়েছি, রিসার্চ সম্বন্ধে আমার সামান্য কিছু আইডিয়া আছে। আমি ইউএন এরও প্রায় 7-8টা কনসালটেন্সি করেছি। সো ইফ ইউ লুক এট দ্য রেফারেন্সেস, ইট উইল ইন্ডিকেট হাউ পুয়ার ইজ দ্য হোল রিপোর্ট। আপনি, আমি একটা স্ট্যাটাস দিলাম, আপনি সেটাকেই ধরে নিলেন, আপনার ইনফরমেশনটা কতখানি ভ্যালিড সেটা আপনি কেয়ার করলেন না, এবং আপনি তাদের কাছ থেকে ইনফরমেশন নিলেন। সো এই যে পুয়ার মেথডস, এবং আপনি যদি এইটার এক্সিকিউটিভ সামারিটা দেখেন, এক্সিকিউটিভ সামারিটা সাধারণত হোল রিপোর্টের একটা রিফ্লেকশন হয়। এবং এখানে যে রিফ্লেকশন। 1 জুলাই থেকে আপনার 15 আগস্ট পর্যন্ত আপনার যা যা মানবাধিকার ভায়োলেশন হয়েছে, লঙ্ঘিত হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সবকিছুই আপনার ইনক্লুডেড থাকার কথা। কিন্তু দেখবেন এই রিপোর্টটা 4 আগস্ট পর্যন্ত যত আগ্রহী, 5ই আগস্টের পর থেকে দেখা গেছে খুব কনজারভেটিভ আর কি। এবং সেগুলো খুবই আংশিক রিপোর্ট করেছে। 5ই আগস্ট থেকে একটা জিনিস দেখেন, 5ই আগস্ট থেকে 8ই আগস্ট একটা ম্যাসিভ ম্যাসাকার হয়েছে বাংলাদেশ। সেটাকে বাংলাদেশের ইনলিগাল গভর্নমেন্ট যে ইউনূসের ইন্টারিম গভর্নমেন্ট, সেটাকে আবার দায় মুক্তি দিয়েছে, হ্যাঁ, ইন্ডেমনিটি দিয়েছে। ইনডেমিনিটি দিয়ে। এই যে 3 দিনের ম্যাসিভ ধ্বংসযজ্ঞ হলো, ম্যাসিভ হত্যাকাণ্ড হলো, এই 3 দিন সম্পর্কে এই রিপোর্টে কিছু লেখা নাই। এটা কি মানববন্ধন কিনা, এই ব্যাপারটা টোটালি ওয়াশ আউট হয়ে গেছে, এখানে নাই। 15ই আগস্ট পর্যন্ত থাকার কথা, কিন্তু 5 থেকে 8ই আগস্টের এই ইনডেমনিটির বিষয়টা একদম অমিট করে গেছে। তার মানে কি, আমরা মানে এক কথায় যদি বলি যে এটা একটা ফরমায়েশিক প্রতিবেদন, এটা একটা ডিকটেটেড প্রতিবেদন, যে ডিক্টেটেড এই প্রতিবেদন। প্রতিবেদনটা আমরা জাতিসংঘের কাছ থেকে পেতে চাই। এই অর্ডারের মাল জাতিসংঘ হ্যাজ প্রডিউসড, এবং যে কনটেক্সটে জাতিসংঘের তদন্ত দল এসেছিল, এবং তারা এই একটা বানানো ফরমায়েশি মন গড়া প্রতিবেদন দিয়েছে, ভীষণ পক্ষপাত দুষ্ট। এবং যদি আপনি রিসার্চের দিক দিয়ে ইভালুয়েট করতে যান, it will be simply rejected by any sensible researcher. This investigation report will simply be rejected without any hesitation, কারণ ক্রিটিক্যালি যখন একটা রিপোর্ট ইভালুয়েট করা হয়, ওই রিপোর্টটা আদৌ অ্যাকসেপ্টেবল কিনা কিংবা রিজেক্ট করার মতো সেটাও কিন্তু আমরা বলে দিই। এটা দিস আর দ্য রিসার্চ প্র্যাকটিস। তো সেই প্র্যাকটিসে মানে ইভেন এক্সিকিউটিভ সামারিতে এখানে লিখেছে যে, আমি একটু বাংলাও করেছি। আপনি আপনি ইংলিশ বাংলা ছোট্ট করে একটু যদি বলেন তাহলে
হ্যাঁ, আমাদের দর্শকরা ঠিক একটু আছে। জানলো না হয়। হ্যাঁ, মানে আমি পুরোটা তো এত executive- লম্বা তো না, পড়বে না। না, 2 লাইন। হ্যাঁ, দুই মানে মানে আমি এক্সিকিউটিভ বলছি পড়া সামারির হয় এক না এক তো। জায়গায় লেখছে। দেখেন, জি। বাংলায় আমি করেছি যে 5 আগস্ট 2024 পর্যন্ত সাবেক সরকার, মানে জি। শেখ হাসিনা সরকার, হুম, নিরাপত্তা বাহিনী বা আওয়ামী লীগ সমর্থকদের দ্বারা সংগঠিত জি। গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও নিপীড়নের বিষয়ে কোনো প্রকৃত তদন্ত বা জবাবদিহিতা নিশ্চিত করার জন্য কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। তার মানে আওয়ামী লীগ গভর্নমেন্ট কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। এটা কিন্তু একটা অসত্য অসত্য তথ্য। কথা না? হ্যাঁ। হ্যাঁ, তিন কারণ সদস্যের একটা ইয়ে তো করেছিল বোধহয়, তাই না? 16ই জুলাই যখন একটা হত্যাকাণ্ড হলো রংপুরের শিবির কর্মী সাইদ এবং আরো হুম। কয়েকজন, 6 জন, 6টা হত্যাকাণ্ড হলো। সেদিন সেদিনই সিদ্ধান্ত নেওয়া ছিল যে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন হবে, এবং 17ই জুলাই বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানের নেতৃত্বে, উনি হাইকোর্টের একজন জাজ, হ্যাঁ, হ্যাঁ। 3 সদস্যের বিচার বিভাগীয় কমিশন গঠিত হয়েছিল এবং তাদের 45 দিন সময় দেওয়া হয়েছিল রিপোর্টের জন্য। ইন অ্যাডিশন, শেখ হাসিনা বলেছিলেন যে তিনি ইন্টারন্যাশনাল এজেন্সিগুলোকে ইনভেস্টিগেট করার ইন- জন্য হ্যাঁ, হ্যাঁ। ইনভাইট করতে চান। ইনভাইট তার মানে করেছিলেন। তার দিক দিয়ে একটা সিনসিয়ার ইন্টেনশন ছিল যে যেই দায়ী হোক সেটা চিহ্নিত করা এবং তারপরে ডেফিনেটলি একটা আইনগত ব্যবস্থা নেওয়া। কিন্তু সেটা এই রিপোর্টে অস্বীকার করা হয়েছে। তো এটা মানে, এবং আরো কিছু বিষয় যেটা যেটা রুট কজ, তাদের একটা অবজেক্টিভ ছিল রুট কজ। এবং একজন সমন্বয়ক বলেছে যে তারা বিপ্লবের স্বার্থে মেট্রো রেল ভেঙেছে, বাংলাদেশ হ্যাঁ, মানে টেলিভিশন ওইটা আমি ভেঙেছে, আসছিলাম, তারা বলেছে, একটা বলেন। ডিস্ট্রাকশনে যাচ্ছে আর কি। তো এই ডিস্ট্রাকশনে যখন যায় তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব কি হয়? তাই না? আপনি আপনি যে আইন শৃঙ্খলা বাহিনী গুলি চালিয়েছে, কোন প্রেক্ষাপটে গুলি চালিয়েছে, আপনি কি সেটা ইনভেস্টিগেট করেছেন? সেটা আপনি গোলাগুলির একটা গ্রাফ দিয়েছেন যেখানে 66%, ইফ আই রিমেম্বার কারেক্টলি, হলো গোলাবাহিনী সামরিক বাহিনীর বা বিন আইন শৃঙ্খলা বাহিনীর সরবরাহকৃত। এখানে ডক্টর ইউনূস নিজে নিউ ইয়র্কে বলেছেন যে হোল থিং, এই যে জুলাই আগস্টের কনস্পিরেসিটা মেটিকুলাসলি ডিজাইনড একটা কনস্পিরেসি ছিল। তো আপনি কি এই মেটিকুলাসলি ডিজাইন প্ল্যানটা জানার চেষ্টা করেছেন? আপনি তো রুট কজ খুঁজতে গেছেন। আপনি তো আপনি যেটা করছেন কম্পাইলেশন অফ সাম ফেসবুক সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস অ্যান্ড সাম নিউজ পেপার রিপোর্ট, আর এর সাথে গভর্নমেন্টের কিছু ভাষ্য। এটা আমার কাছে পড়ে মনে হয়েছে যে এটা জাতিসংঘের অফিস থেকে নেয়, এটা ডক্টর ইউনূসের অফিস থেকে প্রডিউস করা হয়েছে। মানে ইটস সো বায়াসড, এবং মানে ডক্টর ইউনূসের যে ন্যারেটিভস, এর কাউন্টার ন্যারেটিভস খোঁজার কোনো চেষ্টা করা হয়নি। এবং আহ, আওয়ামী লীগের কত লোক মারা গেছে তারা একটা নাম্বার দিয়েছে, 144 জন। এই নাম্বারটা আওয়ামী লীগের পক্ষ থেকেই সাপ্লাই করা হয়েছিল। ওইটা নিয়ে তারা ডিটেলসে যায়নি। এবং আরো আরো ইন্টারেস্টিং হলো তারা এসব অনেক মৃত্যুকে বলেছে ব্যক্তিগত জমি জমার মানে ব্যক্তিগত ওইটাকে আবার শত্রুতার। তারা জাস্টিফাই করার চেষ্টা করেছে, হ্যাঁ, হ্যাঁ, পার্সোনাল ক্ল্যাশ। আপনি 5 আগস্টের পর থেকে প্রত্যেকটা মৃত্যু তারা জাস্টিফাই করার চেষ্টা করেছে। তারা বলেছে এটা রিভেঞ্জ থেকে তারা এই কাণ্ডগুলো ঘটাইছে। রিভেঞ্জ মানে কি? ইউ কিল ইউর অপোনেন্ট। এখানে হিউম্যান রাইটস ভায়োলেট হয় না। আওয়ামী লীগকে হত্যা করলে হিউম্যান রাইটস ভায়োলেট হয় না। আপনি 44 জন পুলিশ হত্যার কথা বলেছেন, যেটা পুলিশ বলেছে, বাট ইন রিয়েলিটি এটা 3250 পর্যন্ত দাবি করা হচ্ছে, হোয়াট এভার দ্য নাম্বার ইজ। তো এটা হিউম্যান রাইটস ভায়োলেশন না? তো এখানে আরো ইন্টারেস্টিং বিষয় কি জানেন, তিনি আর্মি এবং ডিজিএফ এর সাথে কথা বলতে চেয়েছিল এই তদন্ত দল, ওকে। গভর্নমেন্ট তাদের পারমিশন দেয় নাই। হুম। তারপরে আহ, তারা বিএনপি এবং জাতীয় পার্টির সাথে কথা বলেছে, এবং জামাতে ইসলাম তাদের সাথে কথা বলেনি। ইটস ভেরি ইন্টারেস্টিং, কারণ জামাত এই মেটিকুলাসলি ডিজাইন প্ল্যানের সাথে জড়িত। সেই জামাত কিন্তু ওদের অ্যাভয়েড করে গেছে। আরেকটা ইন্টারেস্টিং ও, বিষয় জামাত যে কথা তারা, বলেনি, বিএনপি এবং হ্যাঁ, জাতীয় পার্টি কথা বলেছে। জি, Okay. এটা এটা অনেক এইটা এই রিপোর্টটা মানে সো আমি পুরোটা ফান। পড়ার এখনো সুযোগ হয় না, এত লম্বা পড়বো আর কি পুরোটা। হ্যাঁ, হ্যাঁ, না, আর যেটা হয় যে মানে রিপোর্ট গুলো খুব ইজি ইজি রিডিং না। আমি হুম। নিশ্চিত কেউ একজন বাংলা করে ফেলবে এটা, না, আমি সেটা আমি সমস্যা না। পড়বো ভাবছি, আমি কিছু অর্ধেক পড়েছি হ্যাঁ, না, আপনার সাথে কথা বলবো বলে। আরেকটা ইন্টারেস্টিং বিষয় হলো কি, যে এই যে 5ই আগস্টের পরের যে ম্যাসাকার, যে কিলিংস, যে সন্ত্রাস, মানবাধিকার ভায়োলেশন, এর একটা দায় কিন্তু সুকৌশলে বিএনপির উপরে চাপিয়ে দিয়েছে। বিএনপি বলেছে তাদের
তাদের বোধহয় 40 বা 45 জন কর্মীর বিরুদ্ধে তারা ব্যবস্থা নিয়েছে, যারা এইসব সন্ত্রাসে জড়িত ছিল। কিন্তু সুকৌশলে বিএনপি কে এখানে ব্লেম করা হয়েছে। আপনি পলিটিক্সটা বুঝতে পারতেছেন? হ্যাঁ, জামাতকে সেফ সাইডে রেখে আওয়ামী লীগের ঘায়ে পুরো দায় দিয়ে বিএনপি কেও পার্শিয়ালি দায়ী করলো। তার মানে হলো রাজনীতি থেকে আওয়ামী লীগ বিএনপি কে একটা সরিয়ে দেওয়ার একটা চক্রান্ত। এই রিপোর্টটা যখন প্ল্যান করা হয়েছিল, যখন কন্ডাক্ট করা হয়েছে, আর যখন পাবলিশ করা হলো, এই তিনটা সময়ের আন্তর্জাতিক বাস্তবতা ডিফারেন্ট। মানে যখন আপনারা বলেছেন ঠিক আছে জাতিসংঘ দিয়ে আমরা আওয়ামী লীগকে ধরবো, শেখ হাসিনাকে ধরবো, তখন কেউ কিছু বলতে পারবে না। হ্যাঁ, কিন্তু জাতিসংঘের তো এখন অনেক চেঞ্জ হয়ে গেছে। ইভেন আপনি খেয়াল করেন, ট্রাম্প বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আমেরিকার ডোনেশন যে সাপোর্টটা দেয় ওইটা উইথড্র করবে। উইথড্র তারা করবে, ইয়েস। ওরা জাতিসংঘের এই মানবাধিকার বিষয় কমিশন থেকেও তারা উইথড্র করতেছে। কারণ ট্রাম্প জানে এই জাতিসংঘ মানবাধিকার কমিশন কিভাবে ব্যবহৃত হয় সুপার পাওয়ারের স্বার্থ রক্ষায়। এই জাতিসংঘ এটা এটা কিন্তু বাংলাদেশের এই যে হলো এটা প্রথম না। এর এর আগেও জাতিসংঘ এরকম হিউম্যান রাইটস ভায়োলেশনের রিপোর্ট দিয়েছে, বেশ কয়েকটা দেশের উপরে দিয়েছে। এবং প্রত্যেকটা জায়গায় তারা তারা একটা ভেস্টেড ইন্টারেস্ট কাজ করে, তাদের একটা হিডেন এজেন্ডা থাকে। তারা তো প্যালেস্টাইনে গাজায় যায় নাই, সেটাই গাজায় বলছি, হিউম্যান রাইটস, গাজায় যায়নি। রোহিঙ্গাদের যে যে হলো সেটা তো তারা কিছু করলো না। গাজায় মানে হিউম্যান তারা রাইটস খুব ভায়োলেশন হচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ, সূক্ষ্মভাবে তারা মিয়ানমারে এড়িয়ে এড়িয়ে হিউম্যান রাইটস যাচ্ছে। ভায়োলেশন হচ্ছে না। মিয়ানমারে যাচ্ছে না কেন? কারণ যাচ্ছে না কেন, সেখানেই সেটা কথা। যাচ্ছে যেখানে তাদের একটা ভেস্টেড ইন্টারেস্ট আছে। এবং এইখানে তাদের টার্গেট হলো যে শেখ হাসিনা যেহেতু বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের সাথে একটা কনফ্লিক্টে জড়িয়ে গিয়েছিল। বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন শেখ হাসিনার ভাষ্য মতে সেন্ট মার্টিন দ্বীপ এবং এখানে একটা নৌঘাঁটি করতে চেয়েছিল, যেটা শেখ হাসিনা দিতে রাজি হয়নি। হোয়াট এভার ইট ইজ, সেটা একটা কারণ। মেটিকুলাসলি ডিজাইনড একটা কনস্পিরেসি আছে, সেটা একটা কারণ। পুলিশ ওই স্থানীয় জায়গায় গুলি করার জন্য ওরা ওইভাবে সিচুয়েশন ক্রিয়েট করছে যাতে পুলিশ গুলি করতে বাধ্য হয়। আর একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা রিপোর্ট টোটালি মিস করেছে, যে এখানে অভিযোগ আছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাইরেও এটা তৃতীয় পক্ষের শুটার এখানে ইউজড হয়েছে। অনেকগুলো হ্যাঁ, অনেকগুলো গুলি হয়েছে তৃতীয় পক্ষের। তো হ্যাঁ, সেই শুটিং নিয়ে কোনো ইনভেস্টিগেশন নাই। হ্যাঁ, পোস্টমর্টেম রিপোর্ট নিয়ে তেমন কোনো কোনো আলোচনা নাই। শুধুমাত্র আবু সাইদের পোস্টমর্টেম রিপোর্টটা দেখে বলেছে যে এই রিপোর্টটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের হয়নি। হয়নি। এবং আবু সাইদের সবাই দেখেছে যে তার গায়ে রবার বুলেট দিয়ে গুলি করা হয়েছে, কিন্তু তারা সেখানে শর্ট গানের গুলি আবিষ্কার করেছে। এটা তো, এবং আবু সাইদ কিভাবে মারা গেছে এটা পরবর্তীতে আমরা ভিডিও পেয়েছি, কিন্তু আবু সাইদের মাথায় আঘাত লেগেছিল, ইন্টারনাল মাথার মধ্যে ব্লিডিং হয়ে সে মারা গেছে। এই বিষয়গুলো এই বিষয়গুলো কিন্তু তিনি বলেন নাই, তারা বলেনি। আর এই যে মাত্র 3 সদস্যের একটা তদন্ত কমিটি, তাদের এক্সপার্টিস নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। তাদের মধ্যে একজন আছে এই ফরেনসিক মেডিসিন বিশেষজ্ঞ। তো এই 3 জনের ওই রাইটস আছে কিনা। আর সবচেয়ে কথা হলো তারা সোর্সের জন্য ডিপেন্ড করেছে সরকারের উপরে, এবং রিপোর্টটা ফাইনালি তারা সরকারকে দেখিয়ে নিয়েছে যে এই রিপোর্ট দিব, ঠিক আছে কিনা। মানে এটা এত বড় একটা পাতানো খেলা হয়েছে যে আমি এর আগেও জাতিসংঘের এই হিউম্যান রাইটস এর রিপোর্ট গুলো কিন্তু দেখেছি। আমি দেখার চেষ্টা করেছি এর আগে। আমি অক্টোবরে একটা এপিসোড করেছিলাম এই যখন ওরা বাংলাদেশে এসেছিল, তখন আমার ইউটিউব চ্যানেলে করেছিলাম যে এইটা কি আসলে তদন্ত নাকি প্রহসন। আমার তখনই সন্দেহ হয়েছিল তাদের কথাবার্তা, আচ্ছা, তাদের আচ্ছা। মুভমেন্ট দেখে। কিন্তু ট্রাম্প ইলেক্টেড হয়ে ঝামেলাটা হয়ে গেছে। যদি ট্রাম্প ইলেক্টেড না হইতো, যদি এইটা অ্যাডমিনিস্ট্রেশন বাইডেনের পার্টি উইন করতো, তাহলে কিন্তু আজকে দেখতেন যে আরো অ্যাগ্রেসিভ ওয়েতে তারা নামছে। এবং দেখেন 12ই ফেব্রুয়ারি তারা কেন এটা দিল, কেন এটা 20শে ফেব্রুয়ারি দিল না, কেন এটা 1লা ফেব্রুয়ারি দিল না। 12ই ফেব্রুয়ারি তারা দিয়েছে কারণ 13ই ফেব্রুয়ারি বাংলাদেশ এই আমেরিকায় মোদি এবং ট্রাম্পের একটা মিটিং আছে, যেখানে বাংলাদেশ নিয়ে আলোচনা হবে। ওই আলোচনাটা যেন আমরা না করি, উনি আমাদের 12 থেকে এনগেজ করে দিলেন। সো ডক্টর ইউনূস তো ইন্টারন্যাশনাল কনস্পিরেসির একটি পার্ট। বাংলাদেশে ওনাকে যে বসানো হয়েছে এটা অনেক আগের প্ল্যান, যে একটা কনস্পিরেসি করে ওনাকেই বসানো হবে। হ্যাঁ, সো এই এই দিক দিয়ে এই রিপোর্টটা
মানে জাতিসংঘের কাজগুলো একটা মিনিমাম কোয়ালিটি মেনটেন করে, বাট আনফর্চুনেটলি আই এম সরি টু সে যে এই রিপোর্টটার কোনো কোয়ালিটি মেনটেন করা হয়নি। এটা খুব খুব পুয়ার একটা রিপোর্ট হচ্ছে। এই রিপোর্ট আমি আশা করি যে জাতিসংঘ এটা প্রত্যাহার করে নেবে। আই 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 ফার্মলি বিলিভ, মানে যদি আমি তারা ওই প্রসঙ্গে আসবো। অ্যাকাউন্টেবল হয়। আমি ওই প্রসঙ্গে আসবো। আসলে আমি এই রিপোর্টটা যখন আমি পড়ছিলাম আর সাথে সাথে রিলেটেড নিউজ পেপার গুলা পড়ছিলাম, ওরা কি হেডলাইন দিল, তো আমার কাছে, আমি কিন্তু ক্লিনিক্যাল রিসার্চে আমি 11 বছর কাজ করেছি। আমি কানাডাতেও পড়াশোনা করেছি ক্লিনিক্যাল রিসার্চে। সো ক্লিনিক রিসার্চের সাথে কিছু তো মানে ফ্যাক্ট ফাইন্ডিং যখন আমরা করি কোনো রিসার্চ, আমি আই ক্যান রিলেট যে আসলে এটা এত বায়াসড একটা, এটা আসলে টেকার কথা না ধোপে। কিন্তু জাতিসংঘ, এটাও তো বুঝতে হবে, ওয়েটেজ নাম না। কিন্তু আমার আমার যেটা প্রশ্ন যে আপনি যদি এগুলো টাচ করে গেছেন যে ঠিক মতো করে যে পোস্টমর্টেম, তারপরে ফ্যাক্ট গুলো কার 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 সাথে কথা বললো, তারপরে একদমই বায়াস, সবই ঠিক আছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এই যে উম, যে হত্যাকাণ্ডগুলা, মানে এই যে পুলিশ পুলিশ ফাঁড়ি পুড়িয়ে দেওয়া হলো, মানে যেগুলো এভিডেন্ট, যেগুলো মনে করেন 450টা থানা কিন্তু আক্রমণ হয়েছে, 64 জেলায় প্রায় একটা, আমরা যেটা সোশ্যাল মিডিয়াতে ওনারা কাউন্ট করেছে, সোশ্যাল মিডিয়ার রিপোর্ট, তো ওখানেই আমরা যে দেখেছি যে প্রায় 2500-র মতো ঘর বাড়ি আক্রমণ করা হয়েছে নির্বিচার। সনাতনীদের উপরে যে দেখেন যে একের পর এক অ্যাটাক করা হয়েছে, এগুলো তো কোনো কিছু এটার মধ্যে স্থান পেয়েছে বলে আমি যতটুকুন পড়েছি দেখি নাই তো। এইগুলা নিয়ে তাদের কোনো মানে জবাবদিহিতারও জায়গা থাকবে না, জাস্ট যা বিকজ দে আর জাতিসংঘ এরকম কিছু মানবাধিকার কমিশন, বা ব্যাপারটা কি আসলে, কেমনে হবে এটা? আমার সংখ্যালঘুদের উপরে আক্রমণ, আহমদিয়া মুসলিমদের উপর আক্রমণ, এগুলো এসেছে, কিন্তু হুম। এগুলো উইথ ডিউ ইম্পর্টেন্স আসে নাই। না এগুলো মানে সেইভাবে যে একটা একটা না, এগুলো সুপারফিশিয়ালি। আদৌ গুরুত্বের সাথে হ্যাঁ, আসেনি, এগুলো হ্যাঁ, একটা রিপোর্টে আছে। সুপারফিশিয়ালি লেখা দিয়েছে আর কি। হ্যাঁ হ্যাঁ, খুবই মানে 5ই আগস্টের পর থেকে সবই সুপারফিশিয়াল হয়ে গেছে। আর হ্যাঁ, 5ই আগস্টের আগে, হ্যাঁ, আগে এবং একটা এনফাসিস মানে জোর যেসব কিছু দিয়েছে। ওরা ছবিও দিয়েছে, এভরিথিং হ্যাঁ, মানে একদম। এবং দেখেন, একটা বলেছে যে র্যাবের বিরুদ্ধে বলেছে হেলিকপ্টার থেকে গুলি করেছে। হ্যাঁ, কিন্তু এটা কিভাবে শুনছে? এটা প্রত্যক্ষদর্শীদের কাছে শুনছে। শুনেছি। আবার নিজেরাই বলছে যে আমরা যখন ভিডিও গুলো অ্যানালিসিস করছি তখন আমরা সেরকম কোনো ডকুমেন্ট পাইনি। তারা এটাও স্বীকার করেছে যে এই তদন্ত প্রতিবেদন কোনো ফৌজদারি মামলায় হ্যাঁ, হ্যাঁ, আদালতে এটা দেখেছি। শক্ত প্রমাণ হিসেবে ব্যবহৃত হবে না, কারণ হবে তারা না। বুঝতে পেরেছে যে হাউ উইক, হাউ দিস। পুয়ারলি রিটেন দিস রিপোর্ট হ্যাঁ। ইজ। এটা তারা বুঝতে পেরেছে যে এটা এটা কোনো লিগ্যাল কোর্টে টিকবে না, কারণ এটা এটা জাস্টিফাইড কোনো ওয়েল রিটেন, ওয়েল এভিডেন্স বেসড রিপোর্ট না। সোজা কথা, যে শব্দটা মনে হয় এভিডেন্স বেসড রিপোর্ট হয় নাই। আরো একটা খুব ইন্টারেস্টিং হলো যে তারা বলছে যে 1লা জুলাই থেকে 15ই আগস্ট 144 জন আওয়ামী লীগ নেতা কর্মী মারা গেছে, পুলিশ 44 জন, র্যাব 2 জন, আনসার 3 জন, বিজিবি 3 জন। এটা হলো তাদের। কিন্তু শুধুমাত্র গাজী টায়ার ফ্যাক্টরিতেই 200-র বেশি লোক মারা গেছে। লোক মারা গেছে। হ্যাঁ, শুধুমাত্র গাজী টায়ার নাই। এটা মানবাধিকার লঙ্ঘন না? লঙ্ঘন নয়। গাজী টায়ারে আপনি একদম লোকজনকে ভেতরে রেখে বাইরেতে আগুন দিয়ে দিলেন, এটা উল্লেখই করেননি। আর মানে তারপর তারা কিছু আরো ভয়াবহ অবস্থা আছে। হ্যাঁ, যে তারা মানে তৃতীয় পক্ষের গোলাগুলি তো বলেইনি। এই যে জঙ্গিরা আসছিল, বা হুম। এটা এই আন্দোলনের সাথে একটা জঙ্গি সম্পৃক্ততা ছিল, হিজবুত ছিল। তাহরির জামাত, সেগুলো কিচ্ছু বলেনি। অথচ সারা বিশ্ব এই জঙ্গিবাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে কিন্তু কাজ করছে। একটা হলো যে আহ, তারা 46 রিকমেন্ডেশন দিয়েছে, তার মধ্যে র্যাব কে বিলুপ্ত করতে হবে। অথচ হ্যাঁ, তাদের এই ওটা ওটা রিপোর্টটা দেখেছি। যদি দেখেন, তাদের এই রিপোর্টে র্যাবের ইনভলভমেন্ট খুব মিনিমাম। টোটাল যা যা রিপোর্ট করছে সেখানে র্যাবের ইনভলভমেন্ট মিনিমাম। কিন্তু র্যাবকে তারা বিলুপ্ত করতে চায় কেন? একটা সব দেশেই তো একটা এলিট ফোর্স থাকতে পারে। বিশেষ করে বাংলাদেশে যখন জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদের একটা থ্রেট আছে, এবং সেখানে র্যাব তো একটা এলিট ফোর্স। এই র্যাবে কারা থাকে? র্যাবের নিজস্ব বাহিনী, তো র্যাবের উপর থেকে কারা আসে? আর্মি থেকে আসে, পুলিশ থেকে আসে। তো র্যাব র্যাব ইজ এটা পৃথিবীর সব দেশে মোটামুটি, হ্যাঁ, এই ভারত এলিট আছে। ফোর্সটাকে
মানে সব আহ, জায়গাতে আছে। লঘু পাপে আপনি কেন গুরুদণ্ড দেবেন? গুরুদণ্ড আপনি দিবে। যদি আপনি যা মেনশন করছেন রিপোর্টে সেটা যদি আমি হুবহু অ্যাকসেপ্টও করি, তাও তো র্যাবের ওরকম মানে, তাহলে আপনি পুলিশ বাহিনী বিলুপ্ত করার সুপারিশ করেন। যদি আপনি মনে করেন যে পুলিশ বিক্ষোভ দমনে গুলি করছে, পুলিশ বিক্ষোভ দমনে গুলি করে নাই। এটা খুব ক্লিয়ার যে পুলিশ পুলিশ ক্লিয়ারলি নির্দেশ ছিল যে কারো গায়ে গুলি করা যাবে না। একদম ক্লিয়ার, যদি করতে হয় একদম প্রথম দিন থেকে তারা বলছে যে দেখিস কাউরে গুলি করিস না। একদম এই এই একটা ভিডিও। জিনিস, হ্যাঁ, মিল্টন ভাই, আমি আবু সাইদের একটা ভিডিও দেখছিলাম, একদম ক্লিয়ারলি দেখছিলাম যে আবু সাইদ একটা লাঠি দিয়ে পুলিশকে খুব জোরে জোরে মারতেছে। তারপরে কিন্তু অন্য একটা জায়গা থেকে তাও রাবার বুলেট, এবং সে ইনস্টিগেট করতেছে যেন তাকে রাবার বুলেট দিয়ে করা হয়, এবং তার আগে প্রচুর সে মারলো। তো এই জিনিসগুলো যদি আমরা সাধারণ মানুষ এত দূরে বসে দেখি, তো যারা এই ইনভেস্টিগেশনে গেল তারা কি দেখে নাই? না তারা দেখেনি, তাদের তারা তো ইচ্ছা নাই। দেখতে যায়নি, তারা তো চোখে ঠুলি পরে দেখছে আর কি। হ্যাঁ, তারা সেই লোকের সাথে কথা বলছে যার কাছে গেলে তাদের পছন্দের ইনফরমেশনটা পাওয়া যাবে। এইটা কি মানে খুব কঠিন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে, পুলিশের আইজিপির সাথে সেই সময় যিনি ছিলেন তিনি এখন অ্যারেস্ট, তিনি এখন জেলে, তার সাথে কথা বলতে চেয়েছে তদন্ত কমিটি, কিন্তু গভর্নমেন্ট অ্যালাউ করেনি। কেন? পুলিশের আইজি উড নো বেটার দেন মেনি অফ আস। মানে পুলিশের এক্স্যাক্টলি। বর্তমান নেতৃত্বের চাইতে তো, হাই অফিসিয়ালস এর চাইতে তো সেই সময় আইজিপি অনেক বেশি জানবে। হ্যাঁ, তো এই এই কাজগুলো তারা করেনি। আরো তবে দুটো ভালো রিকমেন্ডেশন করেছে, একটা হলো যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যাবে না। হ্যাঁ, ওটা আরেকটা হলো যে দেখেছি শেষের দিকে, একটা হ্যাঁ। একটা ইনক্লুসিভ অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, মানে সবাইকে নিয়ে একটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের সুপারিশ তারা করেছে। তো সেটা তো ইনুস থাকলে হবে না, সেটা সেটা নিয়ে সেটা আরেক আরেক বিতর্ক। সো এই এই মানে রিপোর্টটা যাদের মানে, সত্যি কথা বলতে মিল্টন ভাই, তার এই কথাটা নিয়ে আমি উদ্বেলিত হওয়ার মতো কিছু দেখি না। বিকজ আপনি যখন নাকি একটা উম, একটা গোষ্ঠীকে, মানে আপনি একটা এবং তাদের যে কনক্লুশনটা দেখলাম ভয়াবহ, যে একদম সরাসরি দোষী সাব্যস্ত করে, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও ওই দোষের মধ্যে তারা এনেছে। কিন্তু আমরা বিদেশে থাকি যারা জানি যে আমাদের যখন ধরেন আমরা কোনো কারণে ড্রাইভ করতে গেছি, আমাদের রুল ভায়োলেশনস হলো, তো কোনো গাড়ি আমাদেরকে, পুলিশের গাড়ি যদি থামায়, উই আর নট অ্যালাউড টু ওপেন দ্য ডোর অর ওপেন দ্য উইন্ডো আনটিল, মানে তারা যদি আমাদেরকে না বলে, বিকজ দে ক্যান শুট আস, যদি তারা সন্দেহ করে যে আমাদের মধ্যে কোনো সাসপিসিয়াস, ওরা যেটা বলবে সেটাই ফলো করতে হয়। সেখানে আমাদের পুলিশকে মারছে, আমাদের পুলিশকে ইট পাটকেল মারছে। আত্মরক্ষার অধিকার তো তাদেরও আছে, এবং তাদের কিছু নিয়ম আছে, তাই না? আত্মরক্ষা করবে না আমাদের পুলিশ, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রত্যেকটা বাহিনীকে তারা এই দোষের আওতায় নিয়ে চলে আসছে। আপনি পড়ছেন তো রিপোর্টটা? হ্যাঁ না, এখানে হাউ তো ক্যান দে আপনার ডু দ্যাট? পুলিশ পুলিশ কোন প্রেক্ষাপটে ফায়ার ওপেন করতে পারবে এগুলো কিন্তু খুব ক্লিয়ারলি রিটেন ক্লিয়ারলি লেখা আছে, ইনস্ট্রাকশনস তাই না? আছে। হ্যাঁ, এবং পুলিশ কিন্তু পুলিশকে মারার জন্য আত্মরক্ষার্থে গুলি করে নাই। পুলিশ অনেক সেটাই। বেশি গুলি করেছে যখন দেখছে যে রাষ্ট্রীয়, যেমন রেল সম্পদ সেতু ভবন নষ্ট করে সব ফেলছে। একদম ধ্বংস করে দিচ্ছে, বিটিভি ধ্বংস করে দিচ্ছে। এবং এই কাজগুলো করেছে, আমি কয়দিন আগে জানলাম যে বলা হচ্ছে ছাত্ররা, ছাত্ররা না, এটা এটা ঢাকার বাইরে থেকে আনা একদম পলিটিক্যালি মোটিভেটেড একটা গ্রুপ। এবং আপনি জানেন যে প্রচুর ফলস স্টুডেন্ট আইডি কার্ড নীলক্ষেত সাপ্লাই থেকে করা তৈরি করা হয়েছে হয়েছিল। হ্যাঁ, একটা বিশেষ আমাকে সেদিন বিশ্ববিদ্যালয়। একটা একটা পত্রিকার সাংবাদিক বললো যে ভাই, এই যে বিটিভি যারা ভেঙেছে এরা কেউ স্টুডেন্ট না, এরা বাইরে থেকে এসেছে, এবং আমরা সেটা রিপোর্ট করে পত্রিকা অফিসে পাঠিয়েছি। পত্রিকা অফিসে যাওয়ার পরে সেটা কেটে সেখানে একদম বানোয়াট লিখছে যে ছাত্র জনতা এটা করছে। তার মানে এটা আপনি ষড়যন্ত্রের বিষয়টা বোঝেন। আমি যে পত্রিকার কথা বলতেছি তারা এই জুলাই আগস্টে শেখ হাসিনা সরকারকে সরার জন্য খুব লাফাইছিল, এবং মানে কপালও এরকম যে এখন তারা সেনাবাহিনীর গার্ডে অফিস করে। যে পত্রিকাটার কথা বললাম, হ্যাঁ, নাম হ্যাঁ, বললাম না, বুঝতে কিন্তু পারছি, আপনি নাম এখন বললেন না। এখন তাদের সেনাবাহিনীতে গার্ড দিতে হয়, গার্ড না হলে দিতে হয়, ওইটা মানে কি জঙ্গিরা আনফরচুনেট। ভেঙে ফেলবে। হ্যাঁ, তাদের অলরেডি জিয়াপত হয়ে গেছে, গরুর গোশ কেটে ফেলছে। হ্যাঁ, তো সেই আর মানে এইটা যে কত বড় একটা ষড়যন্ত্র, এটা একদিন ফাঁস হবে। আমি ধারণা করিনি হ্যাঁ, যে এত দ্রুত ইউএসএইড এর ফাঁস যে হবে। ফান্ড দিয়েছে, এই যে মাইকেল বেঞ্চের যে ইয়াটা আসলো, সেখানে তো একদম ক্লিয়ারলি বলছে না এটা তো, হ্যাঁ, দেখেন মানে যে ওরা
ওরা একটা সার্ভে করছে, হুম। 5টা ডিভিশনের 9টা জেলা 15টা উপজেলায় সার্ভে করে ওরা 170 জন দালাল, আমি বলি দালাল, আইডেন্টিফাই করছে যাদের সরকারের বিরুদ্ধে বিভিন্নভাবে কাজে লাগানো যাবে। তার মধ্যে কেউ র‍্যাপ সঙ্গে তরুণদের উত্তেজিত করছে, হুম। হ্যাঁ, কেউ সেমিনার করছে, কেউ টিভি টক শোতে গেছে। তো এই যে একটা মানে প্ল্যান্ড হয়ে, এবং এখানেও দেখেন ইউএসএআইডির ফান্ডিং 3 মাসের জন্য স্থগিত করা হয়েছে। দিস ইজ দ্য রিজন, কারণ আমেরিকান ট্যাক্স পেয়ারদের টাকার একটা বড় অংশ অ্যাবিউজ করা হচ্ছিল এই ইউএসএআইডির মাধ্যমে। এগুলো মেইনলি এর পেছনে সিআইএ এই কলকাঠিগুলো নাড়ে, কিন্তু টাকাটা যাচ্ছিল ইউএসএআইডি। ইউএসএআইডি অনেক ভালো কাজ করে, তারা পাবলিক হেলথের অনেক কাজ করে, তারা পোভার্টি রিডাকশনের জন্য কাজ করে। কিন্তু এর বাইরে তারা এই বিভিন্ন দেশের যদি সরকারকে পছন্দ না হয়, সরকার উৎখাত করতে চায়, তখন সেই ষড়যন্ত্রের জন্য এই ইউএসএআইডির মাধ্যমে ফান্ডিং করে। তো আহ, ট্রাম্প, আমি ওকে পাগলা ট্রাম্প বলি, আমার পছন্দের একটা মানুষ। তো ট্রাম্প কিন্তু অনেক গোড়ায় হাত দিছে, আমি জানি না উনি কত দূর যেতে পারবেন, কিন্তু এই যে হিউম্যান রাইটস এর নামে দেশে দেশে, হিউম্যান রাইটস এবং ডেমোক্রেসিকে বিপন্ন করতেছে এরা। ইন দ্য নেম অফ হিউম্যান রাইটস ইউ আর হার্মিং দ্য ডেমোক্রেটিক প্রসেস। তারপরে আপনি কোথায় আপনার মানুষের ভালো করা, জনস্বাস্থ্যের উন্নয়ন করা, দারিদ্র্য বিমোচন করা, আপনি যে কি করছেন, সরকার উৎখাতের ষড়যন্ত্রের জন্য টাকা দিচ্ছেন। সো এই জায়গাগুলোতে মানে ওয়ার্ল্ডে অনেক পাপ জমা হয়েছে, এবং বাইডেন প্রশাসন, বিশেষ করে বাইডেন, এই শতাব্দীর একজন ভিলেন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে ইতিহাসের কাছে, যখন নিরপেক্ষভাবে ইতিহাস লেখা হবে। তো ওভারঅল এই, আমার মনে হয় যে এই জাতিসংঘের রিপোর্ট, এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নাই। লেটস প্রোটেস্ট ফ্রম, মানে আমাদের যার যার অবস্থান থেকে আমরা যদি প্রোটেস্ট করি, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড কিন্তু এই প্রোটেস্ট গুলোকে কাউন্ট করে। ইফ উই রাইট টু দ্যাট অফিস, হিউম্যান রাইটস, ইউএন হিউম্যান রাইটস অফিসে আমরা যদি সবাই একটা করে ইমেল পাঠাই, সবাই যদি বলি দিস ইজ এ বায়াস রিপোর্ট, it doesn't go with the name of UN and it should be rejected, it should be withdrawn. যদি দরকার হয়, you do a fair investigation, everyone will be happy for that. So that should be our appeal to UN, যে এই পক্ষপাতদুষ্ট রিপোর্টটা উইথড্র করেন, আমরা এটা রিজেক্ট করছি, and if you really want it, conduct a fair investigation which is possible. হ্যাঁ, অবশ্যই, কারণ আম, এইরকম একটা ঘটনার একটা ফেয়ার ইনভেস্টিগেশন সবার জন্যই, আহ, দেশের জন্য মানুষেরও জানা উচিত। এই অধিকারটা তো, এটাই তো মানবতা না? আর মানবাধিকার সংস্থাই যদি এগুলো টেম্পারিং করে, দিস ইজ ভেরি আনফর্চুনেট। আমার শেষ যে প্রশ্নটা, সেটা হচ্ছে যে আমি জানতে চাই, আমি জানি না আপনার কাছে অ্যান্সার আছে কিনা। এই যে এত বড় একটা সংস্থা, আমরা কি, জাতিসংঘ কিন্তু আমাদের কাছে হিউজ একটা ব্যাপার না? সেখানে মানবাধিকার কমিশন যেটা, সেটা তো আরো আমরা মনে করি, আমরা একটা ল্যান্ডমার্ক হিসেবে ধরি। তারা যখন ওই রিপোর্টটা আমাদেরকে দিল, হ্যাঁ, সবাইকে, পৃথিবীকে, বিভিন্ন সিএনএন, বিবিসি, পৃথিবীর আল জাজিরা, বড় বড় নিউজ পেপার কিন্তু এটাকে নিউজ করলো, ইন্ডিয়া টুডে, সব জায়গায়। এখন এইটা যেমন আসলে একটা অগ্রহণযোগ্য, এটার বায়াসড একটা প্রতিবেদন, কিন্তু এইটাকে আম, আপনি বলছেন যে ইমেল করা, এই করা, ওই করা করে, কিন্তু আসলে কি কখনো কোনো সময় জাতিসংঘের এই ধরনের আম, আহ, তথ্যকে চ্যালেঞ্জ করা হয়েছে? যেটা তো টেম্পারিং করা, অনেকটা তথ্য বিভ্রাট, টেম্পার করা হয়েছে। তো এটা কি চ্যালেঞ্জ করা, বা এটার কি হবে, এটার কনসিকুয়েন্সেসটা কি হবে? কারণ তারা তো এক প্রকার বলে দিল যে যা বিগত সরকারের প্রধান সহ সমস্ত তার যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ফোর্স গুলো, সবাই দোষী। তো এটার কি হবে, মানে হ্যাঁ, এর এটার এর আগে তারা consequence- এরকম হিউম্যান রাইটস এর এরকম ইনভেস্টিগেশন করেছে, রিপোর্ট দিয়েছে, এটা তার ওয়েবসাইটে গেলে এখনো পাবেন। হ্যাঁ। হ্যাঁ, আমি বদার্ড না এই রিপোর্ট উইথড্রন হবে কিনা, কিন্তু আমরা চাই উইথড্রন হোক। লিস্ট আমরা যে এটা বলছি এটা গ্রহণযোগ্য না, এটা তাদের জানানো দরকার। এটা হলো আমাদের দায়িত্ব, আমাদের জি। কাজটুকু আমরা করি। ইউএন উইথড্র করবে কিনা সেটা ইউএন এর বিষয়, বাট এটা যদি হিউজ প্রেশার হয়, কিন্তু যেটা আমাদের জন্য স্বস্তির, যে জি। নিউজ হয়েছে ইন্টারন্যাশনাল মিডিয়ায় সবখানে গতকাল এই নিউজটা হয়েছে, জি। কিন্তু এই রিপোর্টের কোনো কনসিকুয়েন্স হবে না, এটা আমি ওকে। আপনাকে ইনশিওর করতে পারি। ওকে, কারণ যেহেতু এটাই এটা জানতে একটা চাচ্ছি। পুয়ার বেসলেস রিপোর্ট, হুম, হুম। এইটা সবাই জানে
জি। জাতিসংঘ জানে তারা ইচ্ছা করে প্রডিউস করেছে, কিন্তু যারা জানে না, যারা কি ডিসিশন মেকার, তারা আমাদের এই প্রতিবাদের কারণে হোক, তাদের নিজস্ব অ্যাসেসমেন্টের জন্য হোক, সবসময় একটা মনে রাখবেন যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের একটা খুব ভালো জিনিস আছে, যে এরা কিন্তু সব ঘটনাগুলো নিজেদের মতো করে অ্যাসেস করে, এরা অ্যানালাইসিস সত্যিটা করে, জানে। হ্যাঁ। হ্যাঁ। তারপরে তারা তাদের লার্জার পলিটিক্যাল ইন্টারেস্ট সার্ভ করার জন্য তারা নানা রকমের ম্যানিপুলেশন করে, গেম খেলে, কিন্তু সত্যটা তারা জানে। সো আই বিলিভ যে এই রিপোর্ট যে একটা ভুয়া রিপোর্ট, এটা হুম। তারা রিয়েলাইজ করবে। এবং বর্তমান বিশ্ব বাস্তবতায় এই রিপোর্টটা, এই টোটাল ইনভেস্টিগেশন যেটা প্ল্যান করা হয়েছিল জুলাই আগস্টে, যে উদ্দেশ্য নিয়ে, যে অসৎ উদ্দেশ্য নিয়ে, সেই অসৎ উদ্দেশ্যটা এখন আর বাস্তবায়িত হওয়ার মতো বিশ্ব পরিস্থিতি নাই। সো দ্যাট ইজ দ্য অনলি রিলিভিং থিং। বাট তারপরে আমি বলছি যে কিপ প্রোটেস্টিং। জাতিসংঘের ওয়েবসাইটে গিয়ে, মানবাধিকার কমিশনের একটা ওয়েবসাইট, জি। ইমেল অ্যাড্রেস আছে, ওইখানে গিয়ে আপনারা ইংরেজিতে প্রতিবাদ পাঠান। আমার ফেসবুকে আমি একটা প্রতিবাদ দিয়েছি, সেটা আমি জি। জাতিসংঘের মানবাধিকার কমিশনের কাছে পাঠিয়েছি। জি। কেউ যদি চায় সেখান থেকেও সে কপি করে তার নামে পাঠাইতে পারে, এটা ওপেন, মানে এটা আমার মানে লেখা এটা কোনো বলে। কপিরাইটস ইস্যু বা কিছু হ্যাঁ নেই, না, যে এটা কেউ নিতে কপিরাইট, পারে। হ্যাঁ যে জি। কেউ পারে। সো জি। নাথিং টু বি ওরিড টু মাচ। ওকে, থ্যাংক ইউ মিল্টন ভাই। আপনার সাথে কথা বলে খুব ভাল লাগলো। আমি জাস্ট এই যে ওরা যখন এই প্রতিবেদনটা দিল না জাতিসংঘ, তার সাথে সাথেই কিন্তু ডক্টর ইউনুস ওদেরকে থ্যাঙ্কস জানাইছে। এটা এটা তো শুনছেন না, যে থ্যাঙ্কস টু রাইটস অফিস ফর প্রুভ ইনটু হাসিনা এরা অ্যাট্রোসিটিস। অ্যান্ড তারপরে দেখলাম আমি গতকালকেই নাকি কবে দেখলাম, আজকে টিভিতে দেখছিলাম যে ওরা আয়না ঘর এরকম, মানে আমার কাছে মনে হচ্ছে এভরিথিং এত বেশি এখনো মেটিকুলাসলি তাদের ডিজাইনের কাজ চলতেছে, ড্রামা বোধহয় এখনো শেষ হয়নি এরকম মনে হচ্ছে। ইউনুসকে নিয়ে কিছু বলেন। না মানে আয়নাঘর পৃথিবীর সব দেশে আছে। ইটস হুম। নট আয়নাঘর, ইটস অ্যান ইন্টারোগেশন। ইন্টারোগেশনের সময় আপনাকে যেখানে রাখা হয়, ইন্টারোগেশন রুম বা সেন্টার হ্যাঁ বা, হ্যাঁ। হ্যাঁ, ইন্টারোগেশন একটা রুমে করা হয়, ইন্টারোগেশন যখন করা হয় না তখন আপনাকে কোথাও একটা একটা রুমে হুম। রাখা হয়। তো এইটাকে আয়নাঘর বলা, এটা আরো বেশি ভয়ঙ্কর ছিল এরশাদের আমলে, আরো বেশি ভয়ঙ্কর ছিল জিয়াউর রহমানের আমলে। কেন আপনার কোনো আরবি ওই যে 111-এর সময়? হ্যাঁ, 111-এর সময় ভয়ঙ্কর। ইভেন তারেক রহমান নোজ ইট বেটার দেন আস। এক্স্যাক্টলি। তারেক রহমান নোজ ইট বেটার দেন আস বেটার যে দ্যান আস। 111-এ তার সাথে সেই সময়ের আর্মি কি ব্যবহার করেছে। জি। সো ইন্টারোগেশনটা এখন সামগ্রিকভাবে আমরা ইন্টারোগেশন নিয়ে কাজ করতে পারি, কিন্তু কালকে আয়না ঘরের নামে যেটা দেখানো হলো, একটা এটা চেয়ার খুব দেখানো ফানি। হয়েছে, ওইটা ইলেকট্রিক স্টিলের চেয়ার, ওইটা দিয়ে নাকি ইলেকট্রিক শক দিত ওইখানে। ইলেকট্রিক স্টিলের চেয়ারে ইলেকট্রিক শক দেওয়া মানে কি? ওল ওল চেয়ারটা ইলেকট্রিফাইড হয়ে যাবে? ওই মানুষটা বেঁচে ফিরবে? ইলেকট্রিক শক যদি দেওয়া হয় ওটার জন্য আলাদা ডিভাইস আছে। ওটা চেয়ার, হোল চেয়ারকে বা ইলেকট্রিক চেয়ার বলে কিছু নাই, ওটা ডেডিকেটেড হ্যাঁ। ইলেকট্রিক শকের জন্য চেয়ার আছে, কিন্তু সেটা এই এই চেয়ারটা না। হ্যাঁ, তারপরে একটা লাল রঙের টাওয়েল ঝুলতেছে, নতুন। মানে একদম ফ্রেশ নতুন একটা টাওয়েল ঝুলতেছে আর কি। হ্যাঁ, সো এখানে মানে এমন ভাবে করা হচ্ছে যে এটা শেখ হাসিনা সরকারের আমলেই ছিল, এর আগে ছিল না, এটা এখনো আছে। এখন যে ডিবি অ্যারেস্ট করে ইন্টারোগেট করে, কোথায় রাখে? রিমান্ডে নিয়ে কোথায় রাখে তারা? সেটাও তো, যদি আপনাদের ডেফিনেশন ফলো করি, সেটাও তো আয়নাঘর। সেটাও হয় না আর ঘর। গোয়েন্দা বিভাগ, হ্যাঁ, আমরা সব সময় যেটা আমরা বলতে পারি যে এই ইন্টারোগেশন গুলো যাই আমরা করি না কেন, এখানে যেন হিউম্যান রাইটস ভায়োলেশন না হয়। যেন একজন না হয়, অপরাধীরও, এক্স্যাক্টলি। একটা রাইটস আছে, হ্যাঁ, তার একটা হিউম্যান রাইটস আছে, সে একজন মানুষ। সো এখানে যদি কোনো নির্যাতন করা হয়ে থাকে, লেটস লেটস ডিসকাস অ্যাবাউট দিস টু ইমপ্রুভ সিচুয়েশন। যে এখন যেটা হয় যে আমাদের দেশে মানে নির্যাতনটা কেন করে? তথ্য বের করার জন্য। তো এখন তো ইনফরমেশন বের করার জন্য অনেক সাইন্টিফিক, অনেক মানে উপায় বেরিয়েছে। হ্যাঁ, তো অনেক লেটস অনেক। ফলো দ্যাট। হ্যাঁ, লাই ডিটেক্টর থেকে শুরু করে অনেক রকমের টেকনিক এখন অ্যাভেলেবেল হয়েছে স্লিপ ডিসরাপশন করে। এটা একটা গ্লোবাল টেকনিক, স্লিপ ডিসরাপশন, ঘুমাইতে দেয় না ঠিক মতো। আর আবার দেখেন, এই যে গুয়ান্তানামো বেতে, এই যে মানবাধিকারের 1 নম্বর দেশ আমেরিকা, গণতন্ত্র মানবাধিকার সবকিছু নিয়ে কাজ করে, তারাও তো গুয়ান্তানামো বে রেখেছে। কেন? কেন আফগানিস্তানের জঙ্গিদের 2001-এ সেই 9/11-এর সেই টুইন টাওয়ার ধ্বংসের পরে যাদের গ্রেপ্তার করলো, কেন তাদের
গুয়ান্তানামো বেতে নেওয়া হয়েছিল। এখানে কি আমাদের সুশীলরা এই প্রশ্নের জবাব দেবেন? ওইটা তো আয়না ঘরও তো না, ওইটা তো ভয়াবহ ঘর, ওইটা তো এটা একদম তো সাক্ষাৎ নরক। ভয়ঙ্কর, আমি ওটা তো ডকুমেন্টারি একদম দেখেছি। সাক্ষাৎ জাহান্নাম। হ্যাঁ, জাহান্নাম, যেভাবে হ্যাঁ। ইন্টারোগেট করতো, নাকে মুখে পানি ঢেলে যেভাবে বেঁধে রাখতো, ওইটা তো কোনো মানুষ, ওইটা কোনো অধিকারের পর্যায়ে পড়ে না। তারপরেও তারা করেছে, গিভেন দ্য এক্সটেন্স অফ দ্যাট, মানে অফ দ্যাট ক্রাইম। হ্যাঁ, ওই আন্তর্জাতিক জঙ্গিবাদ, ওই সন্ত্রাসের জন্য তারা মনে করেছে যে এটা তাদের মূল ভূখণ্ডে নয়, এটা গুয়ান্তানামো বেতে যাবে। সো বাংলাদেশেও কিন্তু একসময় জঙ্গিবাদ খুব মাথাচাড়া দিয়ে উঠেছিল। সেই জঙ্গিবাদকে শেখ হাসিনা সরকার অত্যন্ত সফলতার সাথে মোকাবেলা করেছে, নিয়ন্ত্রণ করেছে। হ্যাঁ, তো সেই জঙ্গিবাদ কিভাবে মোকাবেলা করতে হবে, এর জন্য আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি, আমাদের র্যাব, আমাদের এনএসআই, আমাদের আর্মি, আমাদের পুলিশ, এদের কারা ট্রেন আপ করেছে? আমাদের জঙ্গিবাদ, বাংলাদেশের জঙ্গিবাদ সন্ত্রাস নিয়ন্ত্রণে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ট্রেন আপ করেছে আমেরিকা, ট্রেন আপ করেছে ইউকে, ট্রেন আপ করেছে জার্মানি, ট্রেন আপ করেছে ইউরোপ। সো সো ইউ হ্যাভ গিভেন আস দ্যাট এক্সপার্টিস, তাই না? সো বিশেষ, মানে গোয়েন্দা সংস্থার কার্যকলাপ একটা, মানে পৃথিবীতে সব দেশেই আছে। এটাকে এইভাবে এক্সপোজ করে বিতর্কিত করা, ডিজিএফআই কে ধ্বংস করার একটা চেষ্টা, এগুলো কিন্তু সবই সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। এগুলো হুট মানে করে আমাদের কাঠামোগুলা হচ্ছে। ভেঙে হ্যাঁ দেওয়া হ্যাঁ, হচ্ছে। আমাদের আমাদের ডিজিএফআই অত্যন্ত শক্তিশালী একটা সামরিক গোয়েন্দা সংস্থা। এটা কিন্তু, মানে আপনি যদি আইএসআই এর সাথে তুলনা করেন, আপনি যদি রর বা ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থার সাথে তুলনা, সংস্থার আমাদের সাথে তুলনা, ডিজিএফআই কিন্তু খুবই কম্পিটেন্ট। এইটা আবার অনেকে পছন্দ করে না, অনেকে চায় না যে বাংলাদেশের মতো একটা মানে একটা ইচিং দেশে মতো তার আছে। আবার, তার হুম একটা ডিজিএফআই, সে আবার এত হুম। কম্পিটেন্ট হবে, এটা চায় না। সো অ্যান্টি ডিজিএফআই একটা সেন্টিমেন্ট কিন্তু হোল রিজনেই আছে। তো এই সব মিলিয়ে, এই সব কিছুই বাস্তবায়নের জন্য তারা পশ্চিমা ধামাধরা, পশ্চিমা দাস, এই ইনুসকে বেছে বেছে নিয়েছে, যে বাংলাদেশের জাতীয় কোনো বিষয়ে কোনোদিন নাক গলায়, হ্যাঁ, কোনোদিন কোনো শহীদ মিনারে যায়নি। এসে বসে হ্যাঁ, গেল, কি কোনোদিন না। করছে? তার ওয়ার্ল্ড, তার ক্ষুদ্র ঋণ, তার এই নোবেল, এসব নিয়ে সে ছিল, তার ব্যবসা, তার গ্রামীণ আসলে না, আসলে সংস্থাগুলো। এগুলোর আড়ে সে, হ্যাঁ, তাহলে হি ইজ এ কনস্পিরেটর। হ্যাঁ, তো এই এই বিষয়গুলো আমাদের নির্মোহভাবে তদন্ত করে দেখতে হবে। আমরা যেটা জুলাইয়ে বলেছি, তখন আপনারা আমাদের কথা শোনেননি, কিন্তু আজকে সময় সেটা প্রমাণ করেছে। আমি যেটা বলছিলাম যে এত দ্রুত সবকিছু এভাবে এক্সপ্লোড হয়ে যাবে, মানে এত ফাঁস হয়ে যাবে, আমি ভাবিনি। দেখেন, ডক্টর ইউনূস নিজে হ্যাঁ, ফাঁস করেছে, নিজে তার ফাঁস করে। সমন্বয়করা ফাঁস করতেছে। হ্যাঁ, এই যে বিপ্লবের নামে সব ভাঙছে। আন্তর্জাতিক মিডিয়া গুলো ফাঁস হ্যাঁ বলে হ্যাঁ দিচ্ছে হ্যাঁ, তাদের তাহলে প্ল্যান। তাহলে হ্যাঁ, দেখেন এই যে ইলন মাস্কের মাধ্যমে আমরা জানতে পারলাম যে মাইক বেঞ্চ সব বলে মাইক দিচ্ছে। পেন্স। এটা তো এত, আমরা তো আরো পরে জানার কথা ছিল, বাট আমার মনে হয় সামহাউ আমরা উই আর আরো লাকি। জানবো সামনে। হ্যাঁ, হয়তো এই যে আরো। জাতিসংঘের এই হুম, প্রতিবেদনটা আমাদেরকে আরো কিছু জানতে এত উইক একটা প্রতিবেদন, যে এটা দিয়ে আমাদের, এটার কারণে এটাকে যখন বেস করে হয়তো আমরা আরো সত্য জানতে পারবো যে আসলে কি কি হয়েছে। তো হুম। মিল্টন ভাই, আপনি এত শর্ট নোটিসে আমাদেরকে এত গুরুত্বপূর্ণ একটা আলোচনা আমাদের সাথে করলেন এবং আমাদের দর্শকরা জানলো, আমি নিজে জানলাম, বিকজ আমার ভাল লাগে। আমার আমার আমি খুবই কিউরিয়াস একটা পার্সন। আমার ধারণা আমার দর্শকরাও এটা শুনে খুবই, মানে অনেক কিছু তারা জানতে পারলো আসলে। উদ্বিগ্ন হওয়ার কি আছে না আছে, বা জাতিসংঘ যা দিল সেটা কি তারা কতটা কি করলো পুরোটাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ মিল্টন ভাই। আমরা আবারও কথা বলবো। আপনাকেও ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে দৃষ্টিকোণকে সবাইকে ধন্যবাদ, এবং যার প্রিয় দর্শক আপনারা যারা এতক্ষণ শুনেছেন, সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। শুধু দর্শক শ্রোতা, আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সচেতন থাকবেন। আর আমরা যেন স্রোতে গা ভাসিয়ে না দিই, একটা খবর শুনি যেন আমরা শঙ্কিত হয়ে না পড়ি বা সেটাকে না বুঝে ছড়িয়ে না ফেলি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। চলুন আমরা দেশটাকে ভালোবাসি, এই দেশটা আমাদের। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।